এই কথাটার সাথে আপনি কোনো না কোনোভাবে পরিচিত। বিশেষ করে 2012 থেকে 13 সালের দিকে যদি আপনি স্কুল, কলেজ বা ভার্সিটির ছাত্র হয়ে থাকেন, অথবা ওই সময় বলিউডের ভক্ত হয়ে থাকলে ওনার গান হয়তো আপনি ইন্টারনেটে সার্চ করে অথবা ডাউনলোড করে শোনেন নাই। তবে রাস্তাঘাটে, বিয়ে বাড়িতে কিংবা কোনো আড্ডায় তার গান শোনার সম্ভাবনাই বেশি। মানে ব্যাপারটা এমন হয়ে গিয়েছিল যে ইউ কুড লাভ হিম অর ইউ কুড হেট হিম, বাট ইউ কুড নট ইগনোর হিম। বিতর্ক আর পপুলারিটি, এই দুটো বিষয় তার সবসময় সঙ্গী। তাকে নিয়ে বিতর্ক, তার পপুলারিটি আর ক্যারিয়ারে টপ পজিশনে থাকা অবস্থায় হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া, এই সবই মোজেস সিং এর ফেমাস নামক ডকুমেন্টারির আলোচ্য বিষয়, যেটা এই মাসের 20 তারিখে মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। ডকুমেন্টারি শুরুতে আমাদেরকে দেখানো হয় হানি সিং এর শৈশবের কিছু রেয়ার ফুটেজ। উনি কিভাবে কম্পোজার বা ডিজে হিসেবে শুরু করলেন সেটাও দেখানো হয়। হানি সিং বলেন উনি কোনো মিউজিক কম্পোজার কিংবা সিঙ্গারের ছিল না, যা অর্জন করেছেন ওইটা করেছেন নিজের ট্যালেন্টেই। এরপর দেখানো হয় তার জন্মস্থান দিল্লির কারামপুরা, নয়ডাতে তার থাকার ঘর আর স্টুডিও ইত্যাদি। ধীরে ধীরে উঠে আসে উনি কিভাবে মিউজিক কম্পোজার থেকে গায়ক বা র্যাপার হয়ে উঠলেন। র্যাপ তো আসলে তখন আন্ডারগ্রাউন্ডের মিউজিকই ছিল, এখনও মোস্টলি ওই রকমই। এরপর ব্লু আইস, গ্লাসি ইত্যাদি গানের মাধ্যমে তিনি মেইন স্ট্রিমে আসলেন, পা রাখলেন বলিউডে, আর ক্যারিয়ারে টিকে থাকা অবস্থাতেই তার হলো ডাউনফল। চলে গেলেন ফ্যানদের ফোকাসের অন্তরালে। এসব কিভাবে হলো তার বিশ্লেষণই করা ট্রাই করা হয়েছে ফেমাস নামক ডকুমেন্টারিতে। এখন আমি বলবো এই ডকুমেন্টারি যে যে জিনিসগুলো আমার কাছে ভালো লেগেছে সেগুলো: সময়ের সাথে বদলানো, ওয়ার্কআউট করা এবং কোনো কাজ শুরু করলে সেটাতে লেগে থাকা। ডকুমেন্টারিটা দেখতে গিয়ে হানি সিং এর এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এটা যে কোনো ধরনের প্রফেশনে সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি তো জীবনে অনেক কিছু দেখেছেন, ডাউনফল, রাইজ, এসব কিছু আমার দেখা। ওখান থেকে উনি বলছেন লিভ টু দ্য ফুলেস্ট, যেটা তরুণ সমাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বার্তা হতে পারে। দিল্লির নির্ভয়া কাণ্ডের সময় হঠাৎ করেই তাকে জুড়ে দেওয়া হলো, বলা হলো বালৎকারী নামে একটা গান উনি গিয়েছেন, কিন্তু এই গানটা আসলে উনি গান নাই। এই গানটার কারণে তাকে আর তার ফ্যামিলিকে যে অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছিল সেগুলো খুব ভালোভাবে ডকুমেন্ট করা হয়েছে এই ডকুমেন্টারিতে। এরপর আমরা আসতে পারি এই ডকুমেন্টারির সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টে। এই যে হানি সিং এর বাইপোলার ডিসঅর্ডার হয়েছিল, তার যে সাইকোটিক বিভিন্ন সিমটমস দেখা গিয়েছিল, এগুলা কতটা ভয়ঙ্কর, এগুলোর ফলে একটা মানুষের কি কি হতে পারে বা একটা মানুষ কি কি অবস্থার মধ্যে দিয়ে যায়, এই জিনিসগুলোকে খুবই হৃদয়গ্রাহীভাবে তুলে ধরা হয়েছে এই ডকুমেন্টারিতে। এটা ইম্পর্ট্যান্ট কেন? কারণ আমাদের উপমহাদেশের সমাজে মেন্টাল ইলনেসকে খুবই তুচ্ছ করে দেখা হয়, বলা হয় এ ভং ধরছে বা এই টাইপের কোনো কিছু। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বলে যে যদি বিয়ে করা দেওয়া হয় তাহলে এই ধরনের সমস্যাগুলো দূর হয়ে যাবে, কিন্তু এগুলো যে আসলে রিয়েল ইস্যু, এগুলোর যে সুদূর প্রসারী প্রভাব আছে সেটা এখানে খুব ভালোভাবে তুলে ধরেছে। আর নিজের কষ্টের কথা বলতে গিয়ে হানি সিংও একদম খুল্লাভাবে সবকিছু বলেছেন। উনি ভালনারেবল হয়েছেন যাতে ওনার ভক্তদের কোনো কষ্ট না হয় বা ভক্তরা এই অবস্থায় পড়লে ট্রিটমেন্ট সিক করে। এই ব্যাপারটা অসাধারণ। যত যাই বলা হোক, উপমহাদেশের ফ্যামিলিটাই এখনো খুবই স্ট্রং এবং আমরা এখনো যে কোনো বিপদে ফ্যামিলির কাছেই যাই। হানি সিং এর ক্ষেত্রেও তাই। এই যে তার যে সমস্যাটা, মেন্টাল ইলনেস বা বাইপোলার ডিসঅর্ডারের কথা, এই ব্যাপারটাকে যে তার ফ্যামিলি সহ যেভাবে ডিল করা হয়েছে, এই ব্যাপারটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। তার ফ্যামিলির রোল তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটাও ফুটে উঠেছে। হানি সিং যে নতুন গান বের করছেন সেগুলোর ব্যাপারে তার ভক্তদের মতামত কেমন, সেই ফিডব্যাকগুলো দেখানো হয়েছে। এখানে ভালো খারাপ উভয় দিকই বলা হয়েছে, যেটা ডকুমেন্টারিকে অনেক ইন্টারেস্টিং করেছে। নিজের কামব্যাক ট্যুরে শিকাগো লুপ, নিজের ঈশ্বরে বিশ্বাস নিয়ে উনি খুব ইন্টারেস্টিং কিছু কথাবার্তা বলেছেন। এটা হয়তো আমাদের অনেকেরই বিশ্বাস হবে না, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে দেখতে গেলে এই ব্যাপারটা ডকুমেন্টারিকে আরও বেশি ইন্টারেস্টিং করেছে। এবার আমি কথা বলবো এই ডকুমেন্টারির যে যে বিষয়গুলো আমার কাছে খারাপ লেগেছে সেগুলো নিয়ে। প্রথমেই আসবে শাহরুখ খানের স্ল্যাপের কথা। এই কথা সর্বজন বিদিত যে শাহরুখ খান হানি সিংকে চড় মেরেছিলেন, কিন্তু হানি সিং এখানে বললেন উনি চড় মারেন নাই, ওনার বোনও বলতেছে উনি চড় মারেন নাই, এর বাইরে কোনো কথা নাই। অথচ কিছুক্ষণ আগেই নির্ভয়া কেসের সময় বলাৎকারী গানটা নিয়ে আমরা তাদেরকে অনেক বেশি ডকুমেন্ট দেখাতে দেখেছি বা অনেক বেশি এভিডেন্স দেখাতে দেখেছি, কিন্তু এখানে তার ছিটে ফোটো নাই, শুধু বলতেছে যে শাহরুখ খান তাকে চড় মারে নাই। আবার খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরও সালমান খানকে এই ডকুমেন্টারিতে দেখানো হয়েছে, কিন্তু শাহরুখ খান এত গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার তার লাইফে, তারপরও তাকে নিয়ে কোনো ফুটেজ দেখানো হয় নাই। সি অক্ষরের একটা গান নিয়ে মিডিয়া, জনগণ হানি সিং এর উপর সেই বলৎকারী গানটার মতোই খেপেছিল। বলৎকারী গান উনি গান নাই, এই ব্যাপারটা প্রমাণের জন্য যতগুলো এভিডেন্স দেখানো হয়েছে, এই গানটার ক্ষেত্রে তার ছিটে ফোটাও দেখানো হয় নাই, জাস্ট বলা হয়েছে যে উনি এই গানটা গান নাই। হানি সিং যে ধরনের গান গান সেগুলোকে তো সমাজে মিসোজিনিস্টিক গান হিসেবেই দেখা হয়। এই গানগুলোর ইম্প্যাক্ট কি এই সম্পর্কে খুব বেশি কিছু বলা হয় নাই আসলে, জাস্ট দেখানো হয়েছে যে মানুষ পছন্দ করে এই জন্য তারা এই ধরনের গান গায়। এটা তো কোনো রেসপন্সিবিলিটি হইতে পারে না বা অ্যাকাউন্টেবিলিটি হইতে পারে না। এই ব্যাপারটাই উঠে এসেছে এখানে একজনের কথায়। উনি বলতেছেন মানুষ চায় এই জন্য আপনি গান, আপনি কি গায়ক নাকি
ড্রাগ ডিলার। আবার এত আপস অ্যান্ড ডাউন দেখা একটা মানুষকে সাধারণভাবেই অনেক সহনশীল হবে, মানুষজন কি বলে না বলে এটা নিয়ে তার খুব বেশি মাথা ঘামানোর কথা না। কিন্তু হানি সিংকে আমরা সেটা করতে দেখি না, দেখি সে এখনো তার ভক্তরা কি বলে এটা নিয়ে খুবই এক্সাইটেড, এবং উনি বলতেছেন উনি এখন যে গানগুলো বানাচ্ছেন ওগুলো যদি পছন্দ না হয় তাহলে উনি আবারও আগের মতো গান করবেন। মানে এই যে এত বড় একটা জার্নির মধ্যে দিয়ে একটা লোক গেলেন, এর ফলাফলটা আসলে কি হইলো এটা তো বোঝা যাইতেছে না। ডকুমেন্টারি একটা পর্যায়ে উনি গিয়ে বলেন যে এই ডকুমেন্টারিতে উনি এমন কথা বলবেন যেটা কেউ জানে না, কেউ জানে না। কিন্তু এরপর দেখা গেল উনি এই যে গত কয়েক বছর ধরে বিভিন্ন ইন্টারভিউ দিতেছেন, ওগুলোতে যে কথা বলেছেন এখানেও সেম কথাই বলেছেন। এক্স ওয়াইফ তার উপর ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ আনে, তো এরপরে তাদের যে সেটেলমেন্ট, এই সেটেলমেন্টটা হয় কোর্টের বাইরে। এখানে যেভাবে উনি কথা বলা শুরু করেন তাতে মনে হয় যে উনি ওই ব্যাপারের উপর আলোকপাত করবেন, কিন্তু শেষে বলেন উনি চুক্তি করেছেন, কিছু বলতে পারবেন না। তাহলে এই জিনিসটা এখানে তোলা দিবার দরকার কি ছিল? এই যে ডকুমেন্টারিটা, এটাকে আউট অফ প্লেস মনে হয়েছে, কারণ দেখলে আপনি বুঝবেন এই জিনিসটা আসলে আরো অনেক আগে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে এটা রিলিজ হয় নাই। এখন হওয়ার ফলে এই জিনিসটা আর আগের মতো ইম্প্যাক্ট আসলে ধরে রাখতে পারে নাই। হানি সিং তিনি ফিরে আসবেন নাকি আসবেন না, তার এটা কি তার কামব্যাক নাকি কামব্যাক না, এটা কত নাম্বার কামব্যাক, যদি এটা না হয় তাহলে উনি ডক্টর ড্রের সাথে গান গাইবেন, এই ধরনের নানা কথা বলেছেন, কিন্তু মূল ব্যাপারটাকে তিনি আসলে অ্যাড্রেস করেন নাই। আর সেটা হলো এখন ইন্ডিয়াতে র্যাপারের কোনো অভাব নাই, সিনে প্রচুর র্যাপার আছে। এই ব্যাপারটা গালি বয়ের পরে আরো বেশি মেন স্ট্রিমে চলে এসেছে র্যাপ। এখন বাদশা বা অন্যান্যদের কথা উনি বলেন, এদের পাশাপাশি হিউজ একটা অল্টারনেটিভ মানুষের কাছে আছে। উনি যখন সিনে ছিলেন তখন উনি একলাই ছিলেন, এই কারণে উনি এত বেশি লাইমলাইট পেয়েছিলেন। এখন এই ব্যাপারটা আসলে ওইভাবে সম্ভব না, এই ব্যাপারটা উনি অ্যাড্রেসই করেন নাই। তো এই ছিল ফেমাস ডকুমেন্টারি নিয়ে আমাদের রিভিউ। এটাকে ডকুমেন্টারি কম পিআর স্টান্ট বলে বেশি মনে হয়েছে এই ডকুমেন্টারিটা বানানোই হয়েছে হানি সিং এর ইমেজকে ক্লিন করার জন্য, আর কিছু না। এবার এটা দেখবেন নাকি দেখবেন না এটা আপনাদের ব্যাপার।